কাউকে কিছু না বলে মোবাইলে প্রেম করে বন্ধুরা, আমি একটি ছেলেকে বিশ্বাস করে, তার সাথে আমি আমার পরিবার বা কাউকে কিছু না বলে বিয়ে করে ফেলি। আমাদের বাসর হয় একটি বিলাসবহুল হোটেলে। বিয়ের প্রথম দিন যখন আমি বাসর ঘরে বধূ সেজে বসে আছি, সেদিন রাত 12টা বাজে সে আমার নিকট এসে বলল, সাদিয়া, কথা দাও তুমি আমাকে কখনো ভুলে যাবে না, আমাকে কখনো ভুল বুঝবে না। বন্ধুরা, আমি তাকে অনেক ভালোবাসতাম। আমি তাকে অনেক বিশ্বাস করতাম। যে কারণেই তাকে বিশ্বাস করে, তার উপর ভরসা করে আমি সব কিছু বাদ দিয়ে তার উপর ভরসা করে তাকে বিয়ে করে ফেললাম। কিন্তু সে বাসর ঘরে আমার সাথে কথা বলতে শুরু করল, বাট হঠাৎ সে এমন একটি কথা বলল যা শুনে আমি সাথে সাথেই। বন্ধুরা, আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ। তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। তো তাহলে চলো বন্ধুরা, গল্পটি শুরু করি। হ্যালো বন্ধুরা, আমি সাদিয়া আক্তার সুরমা। আমি বাংলাদেশের একজন মেয়ে। এই গল্পটা আমার নিজের জীবনের, যেখানে ভালোবাসা, বিশ্বাসভঙ্গ আর এক ভিন্ন রকমের রহস্য মিলে তৈরি হয়েছে এক কঠিন বাস্তবতা। আমি একজন সাধারণ গৃহবধূ। ছোট একটা ছেলে আছে আমার, স্কুলে পড়ে। স্বামী চাকরি করে ঢাকায়, আমরাও থাকি ঢাকাতেই। কিন্তু তার মন যেন অন্য কোথাও পড়ে থাকে। আমার স্বামীর নাম তৌহিদ। সে একটা বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করে। মাসে 30,000 টাকা আয় করে আর মাসে 2-3 দিন ছুটি পায়। ছুটি পেলেই সে গ্রামে যায়। শুরুতে ভেবেছিলাম বাবা মা টানেই হয়তো যায়, কিন্তু সময় গড়াতে গড়াতে তার আচরণে অনেক কিছুই অস্বাভাবিক লাগতে শুরু করে। প্রতিবার গ্রামে যাবার সময় আমাকে বলে, বাচ্চার স্কুল আছে, তুমি গেলে শুধু ঝামেলা হবে। আমি তো 2 দিনেই ফিরে আসি। আমি চুপ করে মেনে নিই। বাচ্চার ভবিষ্যতের কথা ভেবে সব সহ্য করি। কিন্তু একটা ফোন কল আমার জীবনের সব বিশ্বাস ভেঙে দেয়। সেদিন সকালে সে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সে ওয়াশরুমে গেলে তার ফোনে একটা কল আসে। আমি কৌতূহলবশত ফোনটা ধরি। ওপাশ থেকে এক নারী গলা শোনায়, হ্যালো, তুমি কালকে কখন রওনা দিবা? আমি চমকে যাই। জিজ্ঞেস করি, আপনি কে? সে বলে, আমি তৌহিদের ওয়াইফ। আপনি কে? মুহূর্তেই আমার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। আমি গলার জোরে বলি, ফালতু কথা বলবেন না, আমি তৌহিদের ওয়াইফ। সে তখন হেসে বলে, আমি তো তার গ্রামের বাড়ি থেকেই বলছি। আমি আর এক মুহূর্ত দেরি না করে ফোন কেটে দিই। তৌহিদ ওয়াশরুম থেকে বের হতেই আমি তাকে এই কলের কথা বলি। ও অস্বীকার করে, বলে কেউ প্র্যাঙ্ক করেছে। কিন্তু আমি বুঝে যাই সে কিছু লুকাচ্ছে। অনেক ঝগড়া হয় আমাদের মধ্যে। শেষে আমি আর নিজেকে সামলে রাখতে পারিনি, ছেলেকে নিয়ে বাবার বাড়ি চলে যাই। 10-12 দিন ধরে সে আমাকে ফোন দিচ্ছে, মেসেজ দিচ্ছে। কিন্তু আমি ধরছি না। সে এখন কান্নাকাটি করে বলছে সব ভুল বোঝাবুঝি। কিন্তু আমার মন কিছুতেই মেনে নিতে পারছে না। আমি জানি কিছু একটা সত্যি আছে যা সে লুকাচ্ছে। এখন আমার সামনে একটাই প্রশ্ন, এই সম্পর্ক, এই জীবন নিয়ে কি করব? এই রহস্যের জট খুলবে কিভাবে? এটা কি শুধু প্রতারণা, না এর পেছনে আছে কোনো গভীর রহস্য? আমি বাবার বাড়িতে এসেও শান্তি পাচ্ছি না। প্রতিদিন ভোরে উঠে ছেলের স্কুলের ব্যাগ গোছাতে গিয়ে মনে হয় এসব তো তৌহিদের কাজ ছিল। অথচ সেই মানুষটাই আজ আমার সবচেয়ে বড় সন্দেহের কারণ। মা বলে সব পুরুষই এমন করে, কিন্তু আমি বিশ্বাস করি না। ভালোবাসা আর প্রতারণা কখনো একসাথে চলতে পারে না। তৌহিদের প্রতিটি মেসেজ এখন আমার কাছে এক একটা ধাঁধার মতো। আমি ভুল করিনি, ভুল বুঝতেছ, আমাকে একটা সুযোগ দাও। এইসব কথায় আমার ভিতরটা শুধু গুলিয়ে যায়। একটা মানুষ এতটা মিথ্যে বলতে পারে? আমি ঠিক করলাম তার মিথ্যেকে সামনে আনতেই হবে, প্রমাণ পেতে হবে। পরদিন দুপুরে আমি তৌহিদের ফোন থেকে নেয়া একটি নম্বরে কল দিলাম, সেই মেয়েটার নম্বর। একবারে ধরেনি। দ্বিতীয়বারে কল ধরে সে। আমি নাম না বলেই বললাম, আপনি কি তৌহিদের স্ত্রী? সে থেমে গেল কিছুক্ষণ, তারপর বলল, হ্যাঁ, আমি রাশিদা। আমি তার গ্রামে থাকা স্ত্রী। আপনি কে? আমার গলা শুকিয়ে গেল। আমি বললাম, আমি তার শহরের স্ত্রী। লম্বা নিঃশ্বাস ফেলে সে বলল, তাহলে সত্যিটা আপনি জেনেই গেছেন। আমি অনেকদিন ধরেই তৌহিদকে বলছি এসব বন্ধ করো, কিন্তু সে বলে শহরের বউ জানলে সব শেষ হয়ে যাবে। আমি অবাক হয়ে গেলাম তার কণ্ঠ শুনে। কোনো তীব্রতা নেই, বরং একটা ক্লান্তি। সে আরও বলল, আমারও একটা মেয়ে আছে, সে স্কুলে পড়ে। আমিও ভেবেছিলাম আমি একাই আছি তৌহিদের জীবনে।
এখন বুঝছি আমরা দুইজনেই তার জীবনের দুই পাতা। আমি বুঝলাম সমস্যাটা শুধু আমার না, আমরা দুইজন নারী একই প্রতারণার শিকার। কিন্তু আশ্চর্যজনকভাবে রাশিদা কোনো অভিযোগ করছে না। সে বলল, আপনি চাইলে আমি সাক্ষ্য দেব। আমার কাছে তার বিয়ের কাবিননামা আছে, ছবি আছে। আপনার প্রমাণ লাগলে পাঠিয়ে দিব। আমার চোখে পানি চলে আসে। আমি ভাবিনি আমার জীবনে এমন মুহূর্ত আসবে যেখানে আরেক স্ত্রী আমাকে সহমর্মিতা দেখাবে। আমি রাশিদাকে বললাম, আমরা সত্যটা একসাথে তুলে ধরব। এই প্রতারকের মুখোশ খুলতে হবে। ঠিক তখনই আমার মাথায় একটা পরিকল্পনা এলো। আমি এই সত্যকে শুধু জানব না, এর প্রতিক্রিয়াও দেব, তবে আবেগ দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। আমি ঠিক করলাম, আমি আবার তৌহিদের সাথে যোগাযোগ করব, কিন্তু এবার আমার মনোভাবে থাকবে শুধু একটা লক্ষ্য, রহস্যের পর্দা ফাঁস করা। রাশিদার কথা শোনার পর আমার মনে এক অদ্ভুত জেদ জন্ম নেয়। আমি বুঝে গেছি তৌহিদ যা করছে সেটা শুধু আমার সঙ্গে নয়, রাশিদার সঙ্গেও অন্যায়। এটা আর কোনো পারিবারিক ব্যাপার নয়, এটা একজন নারীর সম্মান, বিশ্বাস এবং ভবিষ্যতের প্রশ্ন। আমি এখন আর কাঁদছি না, আমি ভাবছি। আমি আবার তৌহিদের মেসেজের উত্তর দিলাম, আমার সঙ্গে দেখা করতে চাও? ঠিক আছে, দেখা হবে। সে 1 ঘন্টার মধ্যেই রিপ্লাই দিল, তুমি যা বলবা আমি তাই করব, শুধু ফিরে এসো। তার এই কথাগুলো পড়ে আমার একটুও ভালো লাগল না। বরং মনে হলো এই নাটক সে বহুদিন ধরে করে আসছে। আমি তার সঙ্গে দেখা করার সময় ও জায়গা ঠিক করলাম, একটা পাবলিক পার্কে, যেখানে আশেপাশে লোকজন থাকবে। আমি চাইনি সে বুঝুক আমি সন্দেহ করছি বা কিছু জানি। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করলাম, অথচ ভিতরে ভিতরে আমার মন প্রতিশোধ নয়, প্রমাণ খোঁজার তাগিদে তোলপাট করছিল। সেদিন বিকেলে আমি নির্ধারিত পার্কে গেলাম। তৌহিদ আসলো আধা ঘন্টা দেরি করে। তার চোখে মুখে চিন্তার ছাপ, কিন্তু চোখে কোনো অনুশোচনা নেই। সে আমার সামনে বসে বলল, সুরমা, আমি জানি তুমি কষ্ট পেয়েছ। কিন্তু শোনো, ওটা একটা ভুল ছিল। আমি শান্ত গলায় বললাম, ভুল যদি হয় তাহলে বারবার কেন হয়? সে মুখ ঘুরিয়ে বলল, তুমি আমার উপর বিশ্বাস হারিয়েছ বলেই এমন বলছ। আমি কোনো কথা না বলে শুধু বললাম, তাহলে তোমার গ্রামের বিয়ের প্রমাণ কি নেই? সে চুপ করে রইল। ঠিক তখনই আমি আমার ব্যাগ থেকে ফোন বের করে রাশিদার পাঠানো কিছু ছবি দেখালাম। ছবিগুলোতে তৌহিদ আর রাশিদা একসাথে হাসছে, পাশে একটা ছোট মেয়ে দাঁড়িয়ে। আরেকটা ছবিতে কাবিননামার কপি, যেখানে তৌহিদের নাম স্পষ্ট। এবার সে থতমত খেয়ে গেল। সে একটু চুপ করে থেকে বলল, আমি তো কাউকে কষ্ট দিতে চাইনি। মা বাবার চাপে পড়েই ওখানে বিয়ে করেছিলাম। আমি বললাম, তুমি যদি সত্যিই কষ্ট না দিতে চাইতে তাহলে আমাকে আগে জানাতে পারতে। মিথ্যে বলার কোনো অধিকার তোমার ছিল না। তৌহিদ চুপ করে বসে থাকে। আমি উঠে দাঁড়াই, বলি, তোমার দ্বিতীয় বিয়ে আমি মেনে নেব কিনা সেটা এখন আমার বিষয় নয়, এখন বিষয় হলো আমার সন্তানের ভবিষ্যৎ আর আমার আত্মসম্মান। তুমি যা হারালে সেটা আমি ফেরত দিতে পারবো না, তবে আমি যা হারিয়েছি সেটা ফিরে পাবো, সত্য, ন্যায় আর শান্তি। তৌহিদের মুখে একরকম হতাশা আর ভয় একসাথে ভর করল। সে হয়তো ভাবেনি আমি এত দূর পর্যন্ত এগিয়ে যাব। তার চোখে একটা অদ্ভুত ঘোর ছিল, যেন বুঝে উঠতে পারছে না কিভাবে সামাল দেবে পরিস্থিতি। সে বলল, সুরমা, আমাদের একটা সন্তান আছে। ওর মুখের দিকে তাকিয়ে আমাকে মাফ করে দাও। আমি শান্ত স্বরে বললাম, সন্তানের ভবিষ্যতের চিন্তা আমিও করি, কিন্তু সেই ভবিষ্যৎ মিথ্যার উপর দাঁড় করাতে চাই না। তুমি যদি সত্যি চাও ওর জন্য কিছু করতে, তাহলে আগে নিজের ভুল স্বীকার করে আইনত দায়িত্ব পালন করো। আমি কোনো নাটক চাই না, চাই স্পষ্টতা। তৌহিদ আমার সামনে মাথা নিচু করে বসে রইল। আমি কিছু না বলে উঠে দাঁড়ালাম। আমার মনে হলো অনেকদিন পর নিজের জন্য একটা শক্ত অবস্থান নিতে পেরেছি। এই এক মুহূর্তে নিজেকে অনেকটা হালকা লাগল। কিন্তু আমি জানি লড়াই এখানেই শেষ নয়। বাড়ি ফিরে রাশিদাকে ফোন দিলাম। সে সব শুনে বলল, তাহলে এখন আমাদের দুজনের সামনে একটা বড় সিদ্ধান্ত নেওয়ার পালা। তৌহিদ যদি কাউকেই ছাড়তে না চায়, তবে আমাদের নিজেদের জন্য ভাবতে হবে। আমি বললাম, তাই তো ভাবছি। আমাদের নিজ নিজ সম্মান রক্ষা করাটাই এখন জরুরি। আমার বাবা তখনও কিছু জানতেন না। রাতে মা বলল, বাবাকে সব খুলে বলো, সে যদি কিছু করতে পারে। আমি বুঝলাম, সত্য আড়াল করে রাখলে শুধু বোঝা বাড়বে। পরদিন সকালে বাবার সামনে গিয়ে পুরো ঘটনা বললাম। তিনি চুপচাপ শুনলেন, তারপর শুধু বললেন, আমি তোর পাশে আছি মা। বাবার এই কথাটা আমার চোখে জল এনে দিল। এক সময় যে বাবার কাছেই নিজের সব দুঃখ লুকাতাম, আজ তাকেই ভরসার জায়গা বানাতে হলো।
আমি বাবাকে বললাম, আমি আইনি পথে এগোতে চাই। আমার সন্তানের জন্য একটা স্বচ্ছ পরিচয় ও নিরাপদ ভবিষ্যৎ চাই। বাবা বললেন, ঠিক বলেছিস। আইনের দরজা খোলা আছে, তুই ভয় পাবি না। তৌহিদ যদি নিজের দায়িত্ব নিতে না চায় তাহলে আইন তাকে বাধ্য করবে। এই প্রথম আমি বুঝলাম, ভয় না পেলে পথ খোলা থাকে। তৌহিদ এখন ঘন ঘন কল দিচ্ছে। কখনো অনুরোধ, কখনো হুমকি, দুইভাবে মানসিক চাপে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি এখন আর আগের সুরমা নই। আমি জানি, একবার সত্য সামনে এলে তাকে আর ঠেলে রাখা যায় না। সামনে আরও অনেক কিছু আসছে, আমি জানি। তৌহিদের কল আমি আর রিসিভ করি না। সে এখন নিয়মিত নানা নাম্বার থেকে চেষ্টা করে, কখনো SMS করে লেখে, তুমি যা বলো আমি তাই করব, শুধু পুলিশে দিও না। আবার কখনো হুমকির মতো করে লেখে, তুমি যদি বেশি বাড়াও তাহলে তোমার বদনাম হবে। এই বদনামের ভয়টাই তো আমাদের সমাজে মেয়েদের নীরব রাখে, কিন্তু আমি আর ভয় পাই না। আমি স্থানীয় নারী সহায়তা সংগঠনে যোগাযোগ করলাম। ওখানে একজন আইনজীবীর সাথে দেখা হয়। তিনি পুরো ঘটনা শোনার পর বললেন, আপনার হাতে ভালো প্রমাণ আছে। এই কাবিননামা, ছবি আর কল রেকর্ডই যথেষ্ট। আমরা চাইলে দ্রুতই মামলা করতে পারি। আমি মাথা নেড়ে বললাম, আমি প্রস্তুত। মামলার প্রসেস শুরু হতেই তৌহিদের আচরণ পাল্টে গেল। সে আমার বাড়ির সামনে এসে দাঁড়িয়ে কেঁদে কেঁদে লোক দেখানো অনুতাপ দেখাতে লাগল। প্রতিবেশীরা বাইরে এসে তাকিয়ে থাকল। কেউ কেউ বলল, মেয়েটা বউ হয়েও স্বামীর বিরুদ্ধে কেমন করে মামলা করে। আবার কেউ ফিসফিস করে বলল, ছেলেটা তো 2 জায়গাতেই চালিয়ে যাচ্ছিল, এখন ধরা পড়েছে। আমি জানতাম সমাজ আমাকে নিয়েই বিচার করবে, তৌহিদকে নয়। কিন্তু আমি এবার শক্ত। আমি ভাবলাম, যারা সত্য বোঝে না তাদের ব্যাখ্যা দেওয়ার দায় আমার না। আমি শুধু আমার সন্তানের সামনে সোজা মুখে দাঁড়াতে চাই। রাশিদাও মামলা করার কথা ভাবছে। ওর আরেকটা মেয়ে আছে যাকে তৌহিদ নিজের সন্তান বলে স্বীকারই করে না। ও বলল, আমরা চাইলে একসাথে কেস ফাইল করতে পারি। এতে সত্য আরও জোরালোভাবে সামনে আসবে। আমি রাজি হলাম। এবার আমরা একসঙ্গে লড়াইয়ের ময়দানে নামলাম। তৌহিদের পরিবার ফোন করে আমার বাবাকে নানা রকম বোঝাতে লাগল, যেন আমরা মামলা তুলে নিই। কেউ বলল, মেয়ে একা হয়ে যাবে, কেউ বলল, বাচ্চার ভবিষ্যৎ খারাপ হবে। আমার বাবা সোজাসাপটা উত্তর দিলেন, ভবিষ্যৎ খারাপ তৌহিদের জন্য হবে, কারণ সে অন্যায় করেছে। একদিন হঠাৎ একটা অজানা নম্বর থেকে ফোন এলো। ওপাশে একজন নারী গলায় কান্না মিলিয়ে বললেন, আমি তৃতীয়জন। আমি কিছুদিন হলো জানি তৌহিদ আমার আগেও বিয়ে করেছে। এখন বুঝছি আমার জীবনটাও ধোঁকা। আমি স্তব্ধ হয়ে গেলাম। তৌহিদের 2 নয় 3টা সংসার। আমি ভাবলাম, এবার এই খেলাটা শেষ করতে হবে। সত্যকে আড়াল করা যাবে না। তৌহিদের মুখোশ একে একে খুলতে হবে, কারণ একবার না একবার অন্যায়ের পতন হবেই। এই গল্পটা এখন শুধু আমার নয়, এটা প্রতিটি মেয়ের, যে ভালোবাসা পেয়েও প্রতারণার শিকার হয়। তৃতীয় নারীর ফোন পাওয়ার পর আমি পুরোপুরি নিশ্চিত হলাম, তৌহিদের জীবনটা ছিল এক ধরনের প্রতারণার ফাঁদ। সে নিজের সুবিধার জন্য একাধিক নারীর জীবন নষ্ট করে চলেছে। আমি সেই অপরিচিত নারীর নাম জানতে চাইলাম। তিনি বললেন, আমার নাম লায়লা। আমি এখনও কাগজপত্রে তার স্ত্রী। আপনাদের থেকে পরে বিয়ে করলেও এখনও তালাক দেয়নি। লায়লার গলায় ছিল না অভিযোগ, বরং ছিল এক ধরনের ক্লান্তি। আমি বললাম, আপনি চাইলে আমাদের সাথে একত্রে আইনি ব্যবস্থা নিতে পারেন। লায়লা একটু চুপ করে থেকে বললেন, চাই, কারণ এবার আর চুপ থাকলে বাকি জীবনটা পস্তাতে হবে। আমরা সিদ্ধান্ত নিলাম 3 জনেই মিলে একসাথে বিচার চাইব। আমার আইনজীবী বললেন, এই প্রমাণগুলো তৌহিদের বিরুদ্ধে বড় অস্ত্র। তৌহিদ যদি নিজেই আদালতে স্বীকার না করে, আমরা 3 স্ত্রীর সম্মিলিত অভিযোগ উপস্থাপন করব। শুনে যেন মনের ভেতরটা শান্ত হয়ে এলো। আমি জানি, অন্যায় যতই জট পাকাক, শেষ পর্যন্ত ন্যায় তার পথ ঠিকই খুঁজে নেয়। তৌহিদ এখন চারদিকে চাপে পড়ে গেছে। একদিন আদালত থেকে হাজিরার জন্য সমন পাঠানো হয়। সে ভয় পেয়ে গিয়ে আমার বাবার সঙ্গে দেখা করতে আসে। বাবাকে বলে, আমি এখনো সুরমাকে ভালোবাসি, শুধু একটা ভুল হয়ে গেছে। আমি সব ঠিক করে দিতে চাই। বাবা কড়া গলায় বলেন, ভালোবাসা মানে প্রতারণা নয়। এখন সময় সত্যের মুখোমুখি হওয়ার। এরপর একটা অদ্ভুত ঘটনা ঘটে। রাশিদার বাসার সামনে কিছু লোক এসে ভয় দেখাতে থাকে। তারা বলে, তৌহিদ ক্ষমতাশালী লোকজনের সঙ্গে যুক্ত, মামলা তুলে নাও। আমরা তখন বুঝলাম, লড়াইটা শুধু ব্যক্তি তৌহিদ নয়, তার পিছনে দাঁড়ানো একটা দুষ্টচক্র রয়েছে। কিন্তু আমরা ভয় না পেয়ে থানায় জিডি করি এবং মিডিয়ার সহায়তা নিই। একজন রিপোর্টার আমার সাথে সাক্ষাৎকার নেয়।
আমি কিছু না লুকিয়ে বলি, আমি চাই কেউ আর এমন প্রতারণার শিকার না হোক। এই মামলা আমার একার নয়, সকল নারীর সম্মানের লড়াই। পরদিন খবর ছাপা হয়, 3 নারীর সম্মিলিত কণ্ঠে প্রতারকের মুখোশ উন্মোচন। এই রিপোর্টের পর অনেক নারী আমাদের সঙ্গে যোগাযোগ করে, কেউ কেউ জানায় তারাও তৌহিদের মতো লোকদের দ্বারা প্রতারিত হয়েছে। আমাদের লড়াই যেন একটা আলোর রেখা ছড়াল অন্ধকার জীবনে। আমি বুঝলাম, একার সাহস যখন দলগত হয়ে ওঠে তখন সমাজও বদলাতে শুরু করে। মামলার তারিখ ঠিক হল। আমরা আদালতের জন্য প্রস্তুত। কাগজপত্র, প্রমাণ, সাক্ষ্য সব গুছিয়ে নিয়েছি। তৌহিদ এখন সবার সামনে ধরা পড়ার ভয়েই কাঁপছে। আমি জানি এবার ন্যায় বিচারের সময় এসে গেছে। একটা পরিসমাপ্তি দরকার, যেটা কেবল শেষ নয়, নতুন শুরু হবে। কোর্টের রায় হলো একটি নয়, দুটি নয়। একজন ব্যক্তি 3 মেয়ের জীবন নষ্ট করেছে, যার ফলে আদালত তাকে 12 বছরের সাজা দিয়েছে। তার সাজার কথা শুনে আমরা সবাই খুশি হয়েছিলাম, কারণ দুঃখাবাজ স্বামী থাকার চাইতে একা একা থাকাই ভালো। তৌহিদের সাজা হওয়ার পর আমরা 3 জন ভিন্ন পথ খুঁজে নিলাম। আমি আমার অফিসের এক কলিগকে বিয়ে করে নিলাম। আমার বর্তমান স্বামীর স্ত্রী মারা গিয়েছিল। ভদ্রলোক আমার জানামতে অনেক ভালো লোক। এখন আমি তার সাথে সুখেই আছি বন্ধুরা, ভালোই আছি। তো বন্ধুরা, পরিশেষে আমি তোমাদেরকে বলতে চাই, জীবনে চলার পথে অনেক বহুরূপী মানুষ আসবে। কাউকে বিশ্বাস করার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে বিশ্বাস করবেন, আর তা না হলে হয়তো আমার মতো পস্তাতে হবে। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব, তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।